নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে নিফটি 0.33% বেড়ে বন্ধ হয়েছে। তো যারা মার্কেট প্রথম থেকে দেখেনি তাদের জন্য তো এটা 0.33% বেড়ে বন্ধ হয়েছে, কিন্তু মার্কেট একসময় অনেকটাই পড়ে গিয়েছিল। এখান থেকে যদি টপ লেভেল থেকে দেখেন প্রায় 0.63% পড়ে গিয়েছিল। তারপর আবার এখান থেকে মার্কেট অনেকটাই রিকভার করেছে। এখান থেকে প্রায় মার্কেট 0.81% রিকভার করে গেছে এবং বিএসসি সেন্সেক্স এটাও দিনের শেষে 0.39% বেড়ে বন্ধ হয়েছে। তবে দেখুন, মান্থলি এক্সপায়ারির দিন যে মার্কেট একটা রোবাস্ট পারফরমেন্স দেয়, সেটা কিন্তু আজকে মার্কেট দেয়নি। মানে মান্থলি এক্সপায়ারির দিন দেখবেন মার্কেট হয়তো খুব ওপর দিকে বাড়ে বা নিচের দিকে পড়ে, সেরকম কোনো মুভমেন্ট আজকে মার্কেটে দেখা যায়নি। তবে যদি দেখেন এই যে মার্কেট সামান্য বেড়েছে, এর পেছনের কি কারণ রয়েছে? এর মূলত দুটো কারণ রয়েছে। এক তো যারা কলপুট নিয়ে রেখে দিয়েছিল তারা মার্কেটে একটা বড় প্রেসার ক্রিয়েট করছিল, তো সেইটা থেকে আজকে মার্কেট অনেকটাই মুক্ত হয়েছে। এবং দু নম্বর যদি দেখেন, এই ট্রাম্প যেভাবে বিভিন্ন দেশের ওপর অন্যায়ভাবে ট্যারিফ চাপাচ্ছিল, সেইটাও এখন আপাতত বন্ধ হয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ইউএস কোর্ট ব্লকস ট্রাম্প ট্যারিফ, মানে ট্রাম্প যে বিভিন্ন দেশের ওপর এই ট্যারিফ বসাচ্ছিল, ইউএস কোর্ট সেটাকে পুরোপুরি ভাবে ব্লক করে দিয়েছে। এইখানে কি বলেছে চলুন ডিটেলসে জেনে নিই। এই যে দ্য ম্যানহাটন বেস্ট কোর্ট, এই কোর্টের আন্ডারে এই কেসটা চলছিল। এরা কি বলেছে, ইউএস কনস্টিটিউশন মানে ইউএস এর যে সংবিধান, তারা কংগ্রেসকে পাওয়ার দিয়েছে। কিসের পাওয়ার? এই যে রেগুলেট কমার্স উইথ আদার কান্ট্রি, মানে অন্যান্য দেশের সঙ্গে যে কিভাবে ট্রেড ডিল হবে তার পাওয়ার পুরোপুরি কংগ্রেসের কাছে রয়েছে। আর এই কংগ্রেস মানে ভাববেন না আমাদের দেশে যে কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, তৃণমূল রয়েছে, সেরকম কোনো পার্টি। এইটা হচ্ছে ইউএস এর একটা গভর্নমেন্ট বডি। যারা কি কাজ করে থাকে, মূলত এরা বিভিন্ন যে ল সংক্রান্ত জিনিসপত্র মানে আইনের যে কাজ সেইগুলো করে থাকে, তারপর যে বাজেট ঘোষণা সেইগুলো করে থাকে, তারপর যে যুদ্ধ ঘোষণা সেইগুলো করে, এবং প্রেসিডেন্ট ও প্রশাসনের ওপরেও এদের ক্ষমতা রয়েছে। মানে এরা প্রেসিডেন্টের ওপরে, মানে আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি রয়েছে, প্রধানমন্ত্রীর ওপরে, আর এই কংগ্রেস এর যে ক্ষমতা সেটা প্রেসিডেন্টের থেকে অনেক বেশি। এবং এই যে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত জিনিসপত্রগুলো, এইগুলো পুরোপুরি ভাবে কংগ্রেসের আন্ডারে পড়ে। তবে আমেরিকার যে প্রেসিডেন্ট আছে, বিভিন্ন ইমার্জেন্সির সময়ে কিছু কিছু সিদ্ধান্ত নিতে পারে। আর এই কোর্ট কি বলেছে দেখুন, দা প্রেসিডেন্ট ওভারস্টেপড হিজ অথরিটি, মানে প্রেসিডেন্টের যে পাওয়ার তার থেকে উঁচুতে গিয়ে এই ডোনাল্ড ট্রাম্প কাজ করছিল। এবং ডোনাল্ড ট্রাম্প কি করতে চাইছিল, এই যে গ্লোবাল ট্যারিফ মানে বিভিন্ন দেশের উপর কিভাবে ট্যারিফ বসবে, সেটা এই যে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট, মানে যেই পাওয়ারটা প্রেসিডেন্টের কাছে রয়েছে তার মধ্যে নিয়ে আসতে চলেছিল। এর ফলে কি হতো, ট্রাম্প ইচ্ছা মতো বিভিন্ন দেশের ওপর বিভিন্ন রকম ট্যারিফ বসাতে পারত। আর সেটাকেই ইউএস এর যে এই কোর্ট সেটাকে পুরোপুরি ভাবে রিজেক্ট করে দিয়েছে। এবং কি বলেছে দেখুন, আনইউজুয়াল অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি, মানে অস্বাভাবিক এবং অপ্রয়োজনীয়। তবে ট্রাম্প কি করেছে, ট্রাম্পও কিন্তু এই কোর্টকে তাদের যে ট্যারিফের পাওয়ার সেটা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছে। কি কারণে বলেছে? কারণ ট্রাম্প বলছে এই ট্যারিফের পাওয়ারের জন্যই এই চায়নার সঙ্গে তাদের যে ট্রেড ডিল সেটাও অনেকটা এগিয়ে গিয়েছিল। এবং এই ট্যারিফের পাওয়ারকে কাজে লাগিয়েই তিনি নাকি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছিল, এই দুটো দেশের মধ্যে সিজ ফায়ারের ঘোষণা করাতে সক্ষম হয়েছিলেন। মানে ট্রাম্পও বলতে চাইছে এই ট্যারিফের পাওয়ারকে তিনি ভালো কাজে লাগাচ্ছেন। এবং কোর্ট দেখুন, কোর্ট কি করেছে, কোর্ট রিজেক্টিং অল আর্গুমেন্ট, মানে ট্রাম্পের যে সমস্ত আর্গু ছিল সেগুলোকে পুরোপুরি ভাবে রিজেক্ট করে দিয়েছে। আর কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পকে এটাও মনে করিয়ে দিয়েছে এই যে ইমার্জেন্সি অ্যাক্ট, এটা শুধুমাত্র ইমার্জেন্সির সময় ব্যবহার করা যাবে। তবে এরপরে আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে আরো যে উচ্চ আদালত রয়েছে সেইখানে যাওয়ার কথাও বলেছেন। তবে দেখুন, এই যে একটা কোর্ট আমেরিকার প্রেসিডেন্টের এই ট্যারিফ নিয়ে খেলাটা সেটা আপাতত বন্ধ করে দিয়েছে, সেই কারণের জন্যই ইনভেস্টরদের মধ্যে কনফিডেন্স ফিরছে। এবং সেই কারণের জন্যই যদি দেখেন আমেরিকান মার্কেট তো রাত্রে খুলবে, তার আগে যে ডাউ জোন্সের ফিউচার্স রয়েছে, যেটা আমেরিকান মার্কেট কিরকম খুলবে সেটা আগে থেকে বুঝিয়ে দেয়। সেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 0.43% বেড়ে ট্রেড করছে। তারপরে যদি দেখেন নাসডাকের যে ফিউচার্স রয়েছে সেটাও প্রায় 1.5%-এর কাছাকাছি বাড়া রয়েছে। S&P 500 ফিউচার্স এটাও দেখুন 1.12% বাড়া। তারপরে যদি দেখেন রাসেল যে 2000 আছে সেটাও 1%-এর উপরে বাড়া রয়েছে। এবং আমেরিকান একটি কোম্পানি এনভিডিয়া, এরা তাদের রেজাল্ট পেশ করেছিল এবং সেইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির রেজাল্ট ভালো আসার কারণে এদের যে প্রি মার্কেটের দাম সেটা প্রায় 5%-এর উপরে চলছে। তবে এই খবরের পর শুধুমাত্র আমেরিকান মার্কেট নয়, গ্লোবাল মার্কেটও একটা সেলিব্রেশন দেখিয়েছে। এইখানে যদি দেখি দেখুন নিক্কেই, এই যে জাপানের ইন্ডেক্স, এটা প্রায় 1.88% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে যদি দেখেন এই সাংহাইয়ের ইন্ডেক্স এসএসি কম্পোজাইট, এটাও প্রায় 0.70% বেড়েছে। তারপরে হ্যাংসাং ইন্ডেক্স এটাও 1.35% বেড়েছে। এবং সাউথ কোরিয়ার ইন্ডেক্স কোসপি এটাও দেখতে পাচ্ছেন প্রায় 1.89% বেড়েছে। মানে আমাদের শুধুমাত্র ইন্ডিয়ার মার্কেটই আজকে এক্সপায়ারির কারণে কিছুটা প্রেসারে ছিল। তবে দেখুন আজকে সমস্ত গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করেছে এবং ইন্ডিয়ার মার্কেট খারাপ পারফর্ম করেছে। এটা ভাববেন না যে ইন্ডিয়ান মার্কেটের যে ইকোনমি গ্রোথ সেটা খারাপ হয়ে গেছে। ইন্ডিয়ার ইকোনমি গ্রোথ এগুলো যথেষ্ট ভালো রয়েছে। এই আজকে যে দেখলে গ্লোবাল মার্কেট ভালো পারফর্ম করছে কিন্তু ইন্ডিয়ান মার্কেট ভালো পারফর্ম করছে না। তবে ইন্ডিয়ার যে মার্কেট এটাকেও কিন্তু অ্যাডজাস্ট করে দেবে, মানে একদিন দুদিনের মধ্যে এই
র্যালিও আপনি ইন্ডিয়ার মার্কেটে দেখতে পাবেন। এরপরে যদি নিফটি ফিফটি টেকনিক্যাল দেখি, দেখতেই পাচ্ছেন বিয়ারেরা কোনোভাবে মার্কেটকে 25,000-এর ওপরে নিয়ে যেতে দেয়নি। মানে যারা কল রাইট করে রেখে দিয়েছিল তারাই কিন্তু বেশি লাভ করেছে। তবেই আমেরিকার দিক থেকে যে ভালো খবর এসেছে সেই কারণে নিফটি ফিফটির যে একটা বড় রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে 25,000, সেই লেভেলকে ভেঙে ওপর দিকে 200-300 পয়েন্ট যাওয়ারও চান্স রয়েছে। তবে দেখুন এক্ষুনি কিন্তু এই মুহূর্তে এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, কারণ আজকেই আমেরিকান মার্কেটে একটা বড় ডেটা আসতে চলেছে। সেই ডেটা যদি ভালো আসে তাহলে কিন্তু এই নিফটি ফিফটির ওপর দিকে যাওয়ার চান্স অনেকটাই বেশি রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমেরিকার যে জিডিপির ডেটা সেটা আজকে আসবে, এবং এই ডেটা যদি ভালো আসে, আমেরিকার তো ফিউচার্স এমনিই ভালো করছে, তারপর যদি ডাউ জোন্স নাসডাক এইগুলো ভালো করে, তাহলে কালকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে একটা বড় র্যালি দেখতে পাবেন। তো আজকে রাত্রে এই ইউএস এর যে জিডিপির ডেটা কেমন আসে সেটা অবশ্যই নজরে থাকবে। এরপরে আমাদের দেশের ইন্ডাইসেস একটু দেখে নিই। নিফটি ফিফটি এর মধ্যে 37টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 13টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। এবং টোটাল এনএসসির মধ্যে যদি দেখেন 2,947 খানা স্টক আজকে ট্রেড হয়েছে, যার মধ্যে 1,510 খানা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং 1,373 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। এরপরে যদি ব্রডার ইন্ডাইসেস দেখি, নিফটি ফিফটি এটা 0.33% বেড়েছে। তারপর নিফটি নেক্সট 50 এটা 0.15% বেড়েছে। নিফটি ব্যাংক এটা 0.23% বেড়েছে। তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.10% বেড়েছে এবং মিড ক্যাপ সিলেক্ট এটা 0.88% বেড়েছে। তারপরে নিফটি 100, 200, 500 এগুলো সব 0.30% কাছাকাছি বেড়েছে। মিড ক্যাপে দেখুন, মিড ক্যাপ আজকে ভালো র্যালি দেখিয়েছে, প্রায় 0.70%, 0.55% এরকম বেড়েছে। এবং স্মল ক্যাপ যে 100 আছে সেটাও অনেকটা বেড়েছে। এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স আছে সেটাও অনেকটা কমে গেছে। মানে এটা ইন্ডিয়ান মার্কেটের যে স্টেবিলিটি সেটাকে নির্দেশ করছে। ইন্ডিয়ান মার্কেট আস্তে আস্তে অনেকটা স্টেবল হয়ে উঠছে। মিড ক্যাপ যে 150 আছে সেটাও 0.5%-এর উপরে বাড়া রয়েছে। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি অটো এইটা 0.5%-এর উপরে বাড়া। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা একদম সামান্য বেড়েছে। আজকে যে দুটো সেক্টর পড়েছে সেগুলো হচ্ছে এফএমসিজি এবং পিএসইউ ব্যাংক। তারপর বাকি সমস্ত সেক্টর আজকে পজিটিভে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন আজকে নিফটি অটো, তারপর নিফটি আইটি, নিফটি মেটাল, নিফটি ফার্মা এরা কেন ভালো পারফর্ম করলো, কারণ এই সেক্টর গুলো পড়েই ছিল এই ট্রাম্পের ট্যারিফের ভয়ে। কারণ যদি দেখেন এই যে আইটি কোম্পানিগুলো আছে এরা তাদের যে বেশিরভাগ সার্ভিস সেইগুলো আমেরিকাতেই প্রোভাইড করে থাকে, এবং এই যে মেটাল, তারপর ফার্মা, ওষুধের কোম্পানিগুলো এরাও বেশিরভাগ পণ্য এই আমেরিকাতে রপ্তানি করে থাকে। তো সেই এই ট্যারিফের কারণেই এই সেক্টর গুলো এতদিন ধরে পড়ছিল, এবং আজকে এই ট্রাম্পের ট্যারিফের উপর কিছুটা বাধা নিষেধ জারি হওয়ায় আজকের দিনে এই নিফটি মেটাল, নিফটি ফার্মা, তারপর আইটি বলুন, তারপর যে নিফটি অটো রয়েছে এইগুলো কিছুটা ভালো পারফর্ম করেছে। এরপরে নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে একবার দেখে নেবো। এখানে ইন্ডাসইন্ড ব্যাংক এইটা আজকের দিনে প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। তবে দেখুন খবর এসেছিল এই যে ইন্ডাসইন্ড ব্যাংকের এক্স সিইও কাঠপালিয়াজি তিনি কিন্তু এই ব্যাংকের শেয়ারে ইনসাইডার ট্রেডিং করেছেন, এবং তাকে সমেত আরো 5 জনকে এই শেয়ার মার্কেট থেকে পুরোপুরি ভাবে ব্যান করে দেওয়া হয়েছে। তো তা সত্ত্বেও আজকে স্টকটা প্রায় 2.5%-এর কাছাকাছি বেড়েছে। এরপরে সান ফার্মা এটাও দেখতে পাচ্ছেন ফার্মা সেক্টরে কাজ করা কোম্পানি। তো এই ইউএস থেকে খবর আসার পর এই স্টকটাও প্রায় 2%-এর কাছাকাছি বেড়েছে। তারপর ইটার্নাল দেখুন, ইটার্নাল 1.79% বেড়েছে। আদানিপুর এটা 1.74% বেড়েছে, এবং টাটা গ্রুপের কোম্পানি 10 লিমিটেড এটা 1.65% বেড়েছে। আর টাটার এই কোম্পানিটা 10 লিমিটেড এটা গত কয়েকদিন ধরেই কিন্তু ভালো র্যালি দেখাচ্ছে। এরপরে যে স্টকগুলো পড়েছে একবার যদি দেখে নিই, এইচডিএফসি লাইফ এটা 1%-এর উপরে পড়েছে। তারপর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটা 0.88% পড়েছে। তারপর টাটা কনজিউমার পড়েছে 0.68%, জিও ফাইন্যান্স পড়েছে 0.67%, এবং বাজাজ ফাইন্যান্স এটা পড়েছে 0.62%। এরপরে কিছু স্টক আজকে ভালো পারফর্ম করেছে একবার দেখে নিই। ওয়ারে এনার্জিস এই স্টকটা আজকে 8.36% বেড়েছে। কি কারণে বেড়েছে? কোম্পানিটা একটা বড় অর্ডার পেয়েছে। এখানে দেখুন কোম্পানির যে একটা সাবসিডিয়ারি আছে ওয়ারে সোলার আমেরিকা, এরা কালকের ডেটে দেখুন মে 28, 2025-এ 586 মেগাওয়াট সোলার মডিউল তৈরি করার জন্য একটা $176 মিলিয়ন অর্ডার পেয়েছে, যেটা ভারতীয় মুদ্রায় প্রায় 1500 কোটির কাছাকাছি, এবং যেই অর্ডারটা 2026 থেকে 2027-এর মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই অর্ডার পাওয়ার কারণেই এই যে ওয়ারে এনার্জিস এই স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে এই একই সেক্টরে কাজ করা আরো একটি কোম্পানি দেখতে পাচ্ছেন প্রিমিয়ার এনার্জি, এটাও আজকের দিনে 2.23% বেড়েছে। আর এই প্রিমিয়াম এনার্জি এর শেয়ারটা কেন বেড়েছে দেখুন, এর বাড়ার আলাদা করে কোনো কারণ নেই। এই স্টক দুটো প্রায় একই রকম পারফর্ম করে। যদি পাশাপাশি চার্ট রেখে দেখেন, এখানে দেখুন ওয়ারে এনার্জি, ওপরের যে নীলটা এটা ওয়ারে এনার্জির চার্ট এবং নিচেরটা প্রিমিয়ার এনার্জি চার্ট। এই যখন একটি শেয়ার বাড়ে তখন অন্য শেয়ারটাও বাড়ে। তো আজকে ওয়ারে এনার্জি যেহেতু বেড়েছে সেই কারণের জন্য আজকে প্রিমিয়ার এনার্জি এই স্টকটা কিছুটা বেড়েছে। এরপরে যদি দেখি ওলেক্ট্রা গিনটেক, এই নিয়ে অনেকে প্রশ্ন করছেন ওলেক্ট্রা গিনটেক কেন পড়ছে। দেখুন ওলেক্ট্রা গিনটেক যে পড়ছে এর পেছনে দুটো কারণ রয়েছে। যদি দেখেন এই মন্ডে 26 থেকে মানে সোমবার থেকে প্রায় 12%-এর কাছাকাছি স্টকটা পড়ে গেছে। প্রথম যদি কারণ দেখেন সেটা হচ্ছে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। কোম্পানি ইয়ার অন ইয়ার তো ভালো পারফর্ম করেছে, 289 কোটির সেলস ছিল সেটা বেড়ে হয়েছে 449 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন 515 কোটির সেলস ছিল যেটা পড়ে হয়েছে
50 কোটি এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 15 কোটি, যেটা বের হয়েছে 21 কোটি। কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন মানে আগের কোয়ার্টারের সঙ্গে আগের কোয়ার্টারে কোম্পানির যে নেট প্রফিট সেটা ছিল 47 কোটি টাকা। মানে কোম্পানির কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্ট খারাপ এসেছে। এছাড়াও যদি দেখেন এই যে মহারাষ্ট্র গভর্নমেন্ট ওলেক্ট্রা গিনটেককে 10,000 কোটি টাকার ই বাস অর্ডার দিয়েছিল, সেইটা যে ক্যান্সেল করে দিয়েছে এরকমও একটা খবর সামনে আসছে। দেখুন ওলেক্ট্রা গিনটেককে জুলাই মাসের 2023-এ প্রায় 5,150 খানা ইলেকট্রিক বাস তৈরির অর্ডার দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল এই 2025-এর মে মাসের মধ্যে 1,000 খানা বাস ডেলিভার করতে, এবং এই কোম্পানিটা এখনো পর্যন্ত একটাও বাস ডেলিভার করতে পারেনি। তো সেই কারণের জন্যই মহারাষ্ট্রের যে পরিবহন মন্ত্রী আছেন তিনি এই অর্ডারটা ক্যান্সেল করেছেন, এরকম একটা খবর সামনে আসছে। তিনি এই কারণেই বলেছেন যে পরে যখন আরো বড় দরকার পড়বে তখন এই কোম্পানিটাকে অর্ডার দিলে ঠিক সময় এরা ডেলিভারি দিতে পারবে না। তবে এরপরে যে ওলেক্ট্রা গিনটেক আছে একেও প্রশ্ন করা হয় যে এই ব্যাপারটা সত্যি কিনা সেটা জানার জন্য, তো তারা কিন্তু বলেছে হ্যাজ নট রিসিভড এনি অর্ডার ক্যান্সেলেশন নোটিস ইয়েট, মানে তারা এখনো পর্যন্ত এই যে অর্ডার ক্যান্সেলেশন এর কোনো অফিসিয়াল নোটিশ পায়নি। এরপরে যদি দেখি কামিন্স ইন্ডিয়া লিমিটেড, এটা আজকের দিনে 6.5%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিটা কেন বেড়েছে? কোম্পানির যদি রেজাল্ট দেখি কোম্পানির যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা কিন্তু ইয়ার অন ইয়ার 7% পড়ে গেছে। তবে বাজারের যে একটা এস্টিমেট ছিল সেটাকে বিট করে গেছে, মানে বাজার যত এস্টিমেট করেছিল তার থেকেও কোম্পানিটা ভালো রেজাল্ট দেখিয়েছে এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু 33.50 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। তবে এই যে বেড়েছে এর পেছনে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে কোম্পানির গাইডেন্স। দেখুন কোন কোম্পানি যখন কোয়ার্টার পর রেজাল্ট বার করে তারপরে সেই কোম্পানি একটা গাইডেন্সও দেয়, মানে কোম্পানির পরবর্তী পদক্ষেপ কি হবে, কোম্পানি ভবিষ্যতে কি চিন্তা ভাবনা করছে। সেইখানে দেখুন ম্যানেজমেন্ট টার্গেট রেখেছে যে স্ট্রং রেভিনিউ গ্রোথ আসবে এবং কোম্পানির যে মার্জিন সেটাও ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ স্টেবল হয়ে যাবে এবং কোম্পানি এটাও বলেছে যে এরপরে তারা ডবল ডিজিট গ্রোথ দেখাবে। তো এই কারণের জন্যই কামিন্স ইন্ডিয়া এই স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে যদি দেখি আজকে অনেক কোম্পানি তার কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করে দিয়েছে এবং অনেক কোম্পানি তার কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করতে চলেছে। তো পরবর্তী ভিডিওয় এই কোয়ার্টার ফোর রেজাল্ট নিয়ে আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।